আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নামই অসাধারণ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি খুব সংক্ষেপে আরও একবার বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দেবেন। আর এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকুন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প অসাধারণ। দোতলার বিশাল ব্যালকনিতে একটা চওড়া বেতের সোফায় বসে আছেন আশালতা। তার কোলের উপর একটা খোলা বই, উইমেন ইন ব্রিটিশ ইন্ডিয়া। আশালতার বয়স 50-এর কাছাকাছি। এখনো তার শরীর এতটুকু ভাঙেনি। এই বয়সেও এমন চমৎকার অটুট স্বাস্থ্য কচির চোখে পড়ে। গায়ের রং উজ্জ্বল শ্যাম, টান টান মসৃণ ত্বকে কোথাও এতটুকু ভাঁজ নেই। নাক মুখ কাটা কাটা, চোখে মোটা ফ্রেমের চশমা। এই 50-এও আশালতার গালে, গলায় বা থুতনির তলায় কোথাও অনাবশ্যক চর্বি জমেনি। সিঁথির দুপাশে ঘন কালো চুলের ফাঁকে 2-4টে রূপোর তার ছাড়া বয়সের আর কোনো চিহ্নই তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তার সুশ্রী চেহারাটিকে ঘিরে রয়েছে অটুট এক ব্যক্তিত্ব। আশালতা সাউথ ক্যালকাটার একটা কলেজে ইতিহাস পড়ান। 27 বছর আগে তার বয়স যখন 25, স্বামী মারা যান। 2 বছরের ছেলে রাজাকে নিয়ে তিনি বিধবা হন। বাবা নেই, তবে দাদারা ছিলেন। শ্বশুর নেই, দেওর এবং ভাসুরেরা ছিলেন। তারা ভালো মানুষ, সহৃদয়। সবাই আশালতাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কারোর মুখাপেক্ষী হননি আশালতা। নিজের পায়ে তিনি দাঁড়াতে চেয়েছেন। কাউকে ক্ষুণ্ণ না করে হাসি মুখেই বলেছেন, আপনারা তো আছেনই, আমিও একটু চেষ্টা করে দেখি না। প্রথম দিকে স্কুলে চাকরি নিয়েছিলেন আশালতা। কয়েকটা বছর পর কলেজের কাজটা পান। পড়ানো এবং রাজাকে মানুষ করে তোলা এই নিয়ে তার দিন কেটে গেছে। অবশ্য সেই সঙ্গে মেয়েদের নানা অর্গানাইজেশনের তিনি সক্রিয় মেম্বার, যেমন নারী জাগরণ সমিতি, উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটি ইত্যাদি। যে রাজা 2 বছর বয়সে তার বাবাকে হারায়, সে এখন 26 বছরের টকবগে যুবক, একটি শিডিউল্ড ব্যাংকের জুনিয়র অফিসার। 1 বছর আগে আশালতা তার বিয়ে দিয়েছেন। ছেলের বউ রঞ্জা এবার ইংরেজি নিয়ে MA পাশ করেছে। যে বাড়িটার দোতলায় ব্যালকনিতে এই মুহূর্তে আশালতা বসে আছেন, সেটাতে সব শুদ্ধ 8টা ফ্ল্যাট। তাদের কলেজের 8 জন অধ্যাপক অধ্যাপিকা কোঅপারেটিভ করে গভর্নমেন্টের কাছ থেকে লোন নিয়ে বাড়িটা তৈরি করেছেন। তিনি পেয়েছেন দোতলার এই ফ্ল্যাটটা। জীবনে কোনো ব্যাপারেই ক্ষোভ নেই আশালতার। ভারতবর্ষের মতো দেশে একটি মেয়ের পক্ষে কারো সাহায্য না নিয়ে তিনি যা করেছেন তা প্রায় অভাবনীয়। গর্ব নয়, নিজের দিকে তাকালে এক ধরনের তৃপ্তি বোধ করেন। জানুয়ারি মাস শেষ হয়ে এলো। আজ কি একটা কারণে স্টুডেন্ট স্ট্রাইক, তাই আচমকা ছুটি পেয়েছেন আশালতা। এখন দুপুর। কলকাতার উপর দিয়ে শীতের উল্টো পাল্টা হাওয়া বয়ে যাচ্ছে। নরম নিস্তেজ মায়াবী রোদের ঢল নেমেছে চারিদিকে। দুপুরে ঘুমানোর অভ্যাস কোনো কালেই নেই আশালতার, তাই খাওয়া দাওয়ার পর একটা বই নিয়ে ব্যালকনিতে এসে বসেছেন। কিন্তু সেদিকে তার লক্ষ্য নেই। 1-2টি পাতার বেশি পড়াও হয়নি। আশালতাদের বাড়ির সামনের দিক দিয়ে রাস্তা চলে গেছে, তারপর বেশ বড় একটা পার্ক, কিছু গাছপালাও রয়েছে। খুব বেশি গাড়ি টাড়ি এদিকে রাস্তায় আসে না। নির্জন ঘুমন্ত দুপুরে সারা গায়ে শীতের আরামদায়ক রোদ মেখে পার্কের দিকে অন্যমনস্কের মতো
তাকিয়ে থাকতে খুব ভালো লাগছিল আশালতার। এখন ফ্ল্যাটে তিনি আর রঞ্জা ছাড়া অন্য কেউ নেই। রাজা সেই 9টায় অফিস বেরিয়ে গেছে। রঞ্জা তার ঘরে শুয়ে আছে, নইলে রেডিও চালিয়ে গান টান শুনছে। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে ওঠেন আশালতা। এই দুপুরবেলায় কে আসতে পারে? রাজাই কি ফিরে এলো? কিন্তু না তো, সকালে বেরোবার সময় সে বলে গেছে আজ ফিরতে দেরি হবে। মর্দার মেজদা কাছাকাছি থাকেন, বৌদিরা ছুটির দিনে প্রায় দুপুরের দিকে আসেন। কিন্তু ওরাও কি জানেন আজ তার কলেজে স্ট্রাইক? অনেক সময় ফেরিওয়ালা ঢুকে পড়ে, কিংবা মার্কেট সার্ভে করবার জন্য নানান কোম্পানির লোকেরা। আশালতা উঠতে যাবেন, ওধারে দরজা খোলবার আওয়াজ শোনা গেল। রঞ্জা তাহলে ঘুমোয়নি, বোঝা যাচ্ছে সেই দরজাটা খুলে দিয়েছে। রঞ্জা খুবই বুদ্ধিমতী, হকার টকারদের কি করে ঠেকাতে হয় সে জানে। আশালতা আর উঠলেন না, ফের পার্কের দিকে তাকিয়ে বসে রইলেন। ওখানে প্রচুর পাখি উড়ছে। এই কলকাতা শহরে কোনো এলাকাতেই একসঙ্গে এত পাখি দেখা যায় না। অন্যমনস্কর মতো পাখি, শীতের রোদ, পার্কের গাছপালার দিকে তাকিয়ে থাকলো। আশালতার কান ছিল বাইরের দরজাটার দিকে। ওটা খুলবার শব্দ কানে এসেছিল, কিন্তু বন্ধ করা হয়েছে কিনা বুঝতে পারছেন না। নদীরা এলে তো এতক্ষণে হইচই করতে করতে ব্যালকনিতেই চলে আসতেন। আশালতার 2 বৌদি দারুণ আমোদে আর প্রচুর কথা বলতে পারেন। কই ওদিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। রঞ্জা কি তবে দরজা বন্ধ না করেই আবার গিয়ে শুয়ে পড়েছে? আধ ঘন্টা পর স্কুলের বইটা সামনে নিচু ছোট টেবিলে রেখে আস্তে আস্তে উঠে পড়েন আশালতা। ব্যালকনির বাঁ দিক থেকে একটা সরু প্যাসেজ সোজা বাইরের দরজায় গিয়ে ঠেকেছে। প্যাসেজ পেরিয়ে সেখানে আসতেই চোখে পড়ে দরজাটা বন্ধ করা হয়নি, পাল্লা দুটো শুধু ভেজানো রয়েছে। রঞ্জা তো খুবই সাবধানী মেয়ে। আশালতা তার কলেজে আর রাজা ব্যাংকে বেরিয়ে গেলে সে একাই ফ্ল্যাটে থাকে। দরজার পাল্লায় ছোট একটা গোল কাঁচ বসানো রয়েছে। কেউ এলে প্রথমে সেই কাঁচের ভিতর দিয়ে দেখে নেয়। চেনা জানা কেউ না হলে কাউকে ভিতরে ঢুকতে দেয় না। তাছাড়া এক মুহূর্তের জন্য সে দরজা খোলা রাখে না। সেই রঞ্জা কিনা এইরকম একটা ভুল করলো কি করে? আশালতা ভাবলেন, হয়তো চোখে ঘুম থাকায় দরজা বন্ধ করবার কথা তার খেয়াল ছিল না। ছিটকিনি আটকাতে যাবেন, সেই সময় একটা অচেনা চাপা গলা শুনতে পেলেন আশালতা। চমকে উঠলেন তিনি। মায়ের দরজার বাঁ পাশে ড্রয়িং রুম, কণ্ঠস্বরটা আসছে সেখান থেকে। একটুক্ষণ দাঁড়িয়ে থাকেন আশালতা, তারপর নিঃশব্দে ড্রয়িং রুমের কাছাকাছি চলে আসেন। এই ঘরের দরজার একটা পাল্লা বন্ধ, অন্য পাল্লাটা আধা আধি খোলা। আড়ালে দাঁড়িয়ে অন্যের কথা শোনা বা আড়ি পাতা একেবারেই পছন্দ করেন না আশালতা। ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়াটা তার কাছে অত্যন্ত ঘৃণ্য ব্যাপার। কিন্তু তীব্র কৌতূহল এবং বিস্ময় আশালতাকে ড্রয়িং রুমের বাইরে দেওয়াল ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। আধ খোলা পাল্লার ফাঁক দিয়ে ভিতরের খানিকটা অংশ চোখে পড়ছে। ওখানে মুখোমুখি দুটো সোফায় বসে আছে রঞ্জা এবং অচেনা একটি যুবক। ওরা এমনভাবে বসেছে যাতে মুখের সামান্য অংশই চোখে পড়ছে। আশালতা যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে রঞ্জাদের দেখা যায়, কিন্তু রঞ্জারা তাকে দেখতে পাবে না। যুবকটি বলছিল, কিছু একটা কম্পেনসেশন চাই আমার, তোমাকে তো পেলামই না। শাঁসালো মক্কেল পেয়েই তার সঙ্গে ঝুলে পড়লে। ব্যাংক অফিসার ছেড়ে কি আর বেকারের গলায় মালা চড়াবে? যাক, ভালোই করেছ। লাইফে প্র্যাকটিক্যাল হওয়াটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু আমার কথাটাও তো সিম্প্যাথেটিক্যালি ভাবা উচিত তোমার। রঞ্জার মুখের যে অংশটুকু দেখা যাচ্ছে তাতে মনে হয় মারাত্মক ভয় পেয়ে গেছে সে। সন্ত্রস্ত ভঙ্গিতে বলে, কি চাও, কি চাও তুমি? তার গলা ভীষণ কাঁপছে। যুবকটি বলে, বেকারেরা আর কি চাইতে পারে?
ক্যাশের খুব অভাব? আপাতত 5 টাকা দাও। আমি আমি টাকা কোথায় পাবো? তোমার শাশুড়ি প্রফেসর, হাজব্যান্ড ব্যাংকের বিগ বস, তোমার টাকার অভাব? কুইক কুইক। ঢুকবার সময় ওধারের ব্যালকনিতে একজন মহিলাকে বসে থাকতে দেখলাম। মনে হচ্ছে তো তোমার শাশুড়ি। হুট করে উনি এধারে চলে এলে ঝামেলা হয়ে যাবে। আমি ঠিক কেটে পড়ব, তুমি কিন্তু দারুণ প্যাঁচে পড়ে যাবে। বিশ্বাস করো সমীর, আমার কাছে কিছুই থাকে না, টাকা পয়সা সব মায়ের আলমারিতে। বিশ্বাস করি না। যা বললাম চটপট নিয়ে এসো। আর একটা কথা, 2 মাস পর পর আমি আসবো, কিন্তু 500 করে রেডি রাখবে। 2 হাতে মুখ ঢেকে এবার কেঁদে ফেলল রঞ্জা। জোরে জোরে মাথা নাড়তে নাড়তে গোঙানির মতো শব্দ করে বলতে থাকে, আমার এত বড় ক্ষতি করে দিও না সমীর, আমার এত বড় ক্ষতি করে দিও না, প্লিজ তুমি চলে যাও, তোমার পায়ে পড়ি। সমীর বলে, খালি হাতে ফিরে যাবার জন্য আসিনি রঞ্জা, যাও যাও, আর দেরি করো না। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় আশালতার কাছে। বিয়ের আগে সমীরের সঙ্গে নিশ্চয়ই রঞ্জার কিছু একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তারই সুতো ধরে ছোকরা এখানে এসে হাজির হয়েছে। আশালতার মুখ নিজের অজান্তেই ক্রমশ শক্ত হয়ে উঠতে থাকে। ভাঙা ভাঙা ঝাপসা গলায় রঞ্জা বলে, কবে কি একটু হয়েছিল, তার জন্য আমার সর্বনাশ করতে চাও? সমীর বলে, আজে বাজে কথার দরকার নেই, ক্যাশটা চটপট নিয়ে এসো। বললাম তো আমার কাছে টাকা পয়সা থাকে না সমীর। বেশ, যে 3টে চিঠি আমাকে লিখেছিলে সেইগুলো কিন্তু সঙ্গে করেই এনেছি। ওগুলো নিয়ে তোমার শাশুড়ির কাছেই যাওয়া যাক তাহলে। আঁতকে ওঠে রঞ্জা, 2 হাত এবং মাথা প্রবল বেগে নাড়তে নাড়তে বলে, না না না, প্লিজ। আশালতা এই পর্যন্ত শুনবার পর যেভাবে এসেছিলেন তেমনই নিঃশব্দে বাইরের দরজা খুলে নিচে নেমে যান। বাড়ির গেটের কাছে বসে একটা জবরদস্ত চেহারার বন্দুকওয়ালা হিন্দুস্তানি দারোয়ান সারাক্ষণ পাহারা দেয়, নাম মঙ্গল সিং। আশালতাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ায়, বলে, মাঝি, কিছু দরকার আছে? বহুকাল কলকাতায় থাকায় চমৎকার বাংলা বলতে পারে মঙ্গল। আশালতা বলেন, হ্যাঁ, আমার সঙ্গে এসো তো মঙ্গল। মঙ্গল সিংকে সঙ্গে করে দোতলায় এসে নিজেদের ফ্ল্যাটের বাইরে তাকে অপেক্ষা করতে বলেন আশালতা। তারপর আবার ড্রয়িং রুমের কাছে গিয়ে দাঁড়ান। এবার তার চোখে পড়ে রঞ্জা তার হাতের আংটিটি খুলতে শুরু করেছে। এটা ছাড়া আমার পক্ষে আর কিছু দেওয়া সম্ভব নয় সমীর। সমীর বলে, কি আর করা যাবে, দাও, ওটাই দাও তাহলে। রঞ্জা আংটিটা দিতে যাবে। আশালতা অবিচলিত ভঙ্গিতে দরজাটা পুরোপুরি খুলে ভেতরে ঢুকে পড়েন। বলেন, বৌমা, আংটিটা পরে ফেলো। চমকে পেছন ফেরে রঞ্জা। মুহূর্তে তার মুখ একেবারেই রক্তশূন্য হয়ে যায়। পরক্ষণে 2 হাতে মুখ ঢেকে মেঝেতে লুটিয়ে পড়ে। এদিকে আশালতাকে দেখে সমীর রীতিমতো নার্ভাস হয়ে উঠে দাঁড়ায়। তার ধারণা ছিল চুপচাপ কাজ ছেড়ে সে ঠিক সরে পড়তে পারবে। আশালতা রঞ্জার দিকে ফিরেও তাকান না, সোজাসুজি সমীরের চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলেন, এসো, আমার সঙ্গে এসো। কাঁপা গলায় সমীর বলে, কোথায়? কোথায়? আমি যেখানে নিয়ে যাব, এসো। আপনি কি চান? এসো। আশালতার মধ্যে এমন এক অনমনীয় ব্যক্তিত্ব রয়েছে যে তার হাতে সামান্য করবার সাহস থাকে না সমীরের। ঘাড় নিচু করে তার সঙ্গে বাইরের প্যাসেজে তাকে যেতে হয়। ব্যালকনির দিকে যেতে যেতে আশালতা ডাকেন, মঙ্গল সিং, ভেতরে এসো। আসি মাঝি। মঙ্গল সিং দরজা ঠেলে প্যাসেজে ঢোকে।
চোখের ইঙ্গিতে মঙ্গল সিংকে তার সঙ্গে যেতে বলেন আশালতা। একটু পর তিনজনেই ব্যালকনিতে চলে আসে। আশালতা মঙ্গল সিংকে একধারে দাঁড়িয়ে থাকতে বলে সমীরের দিকে ফেরেন। একটা বেতের চেয়ার দেখিয়ে বলেন, বসো। যন্ত্রচালিতের মতো সমীর বসে পড়লে তার মুখোমুখি আশালতাও বসেন। বললেন, তোমার নাম তো সমীর, তাই না? সমীর কি? এতক্ষণে প্রাথমিক ভয়টা অনেকখানি কাটিয়ে উঠেছে সমীর। রূঢ় ভঙ্গিতে সে বলে, যদি না বলি? বলো, তোমার পুরো নাম কি? এ সেই আদেশ যার সামনে মাথা নোয়াতেই হয়। সমীর বলে, সান্যাল, সমীর সান্যাল। বাবার নাম? মনোতো সান্যাল। ঠিকানা? এবার মরিয়া হয়ে ওঠে সমীর। বলে, আমার ঠিকানা দিয়ে কি করবেন? কঠোর গলায় আশালতা বলেন, তাড়াতাড়ি বলো। ব্যারাকপুরের একটা রাস্তার নাম এবং নম্বর বলে সমীর। তার কপালে দানা দানা ঘাম ফুটে বেরিয়েছে। রঞ্জাও ব্যারাকপুরেরই মেয়ে। আশালতার মনে হলো সমীরদের রাস্তাটা রঞ্জার বাপের বাড়ির কাছেই হবে। সামনের দিকে হাত বাড়িয়ে বললেন আশালতা, যে 3টে চিঠি দেখিয়ে ব্ল্যাকমেল করতে এসেছিলে সেগুলো আমাকে দাও। সমীরের চোখে মুখে উগ্রতা ফুটে বেরোয়। কর্কশ গলায় সে বলে ওঠে, না, দেব না। সত্যি দেবে না? বললাম তো। এবার মঙ্গল সিংয়ের দিকে তাকিয়ে আশালতা বলেন, মঙ্গল, এই বদ ছোকরার উপর নজর রেখো। আমি পুলিশকে ফোন করে আসি। আশালতা উঠতে যাবেন, দ্রুত পকেটে হাত পুরে সমীর 3টে চিঠি বার করে টেবিলের উপর রাখতে রাখতে বলে, এই নিন চিঠি। প্রচন্ড ভয় এবার সে কাঁপতে শুরু করেছে। চিঠি 3টে হাতে তুলে নিয়ে আস্তে আস্তে চোখ বুলিয়ে নিলেন আশালতা। কম বয়সের প্রলাপ ছাড়া আর কিছুই চোখে পড়ে না তার। একসময় চিঠিগুলো টেবিলের উপর বই চাপা দিয়ে রাখতে রাখতে মঙ্গল সিংকে বলেন, মঙ্গল, এই বদ ছোকরাটাকে এবার ঘাট ধরে বাড়ি বার করে দিয়ে এসো। ফের যদি কখনো ঢোকবার চেষ্টা করে এখানে, পুলিশের হাতে তুলে দেবে, মনে থাকবে? মঙ্গল সিং অবশ্য সমীরের ঘাট ধরে না। বিশাল থাবায় একটা হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর চিঠি 3টে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসেন আশালতা। মেঝেতে জুট কার্পেটের উপর মুখ গুজে সমানে কেঁদে চলেছে রঞ্জা। গাঢ় গলায় আশালতা বলেন, অমন করে কাঁদে না বৌমা, ওঠো বৌমা। মুখটা সামান্য তুলে সজল চোখে এক পলক আশালতাকে দেখে নেয় রঞ্জা। তারপর ব্যাকুলভাবে তার দুপা জড়িয়ে ধরে পড়ে থাকে। তার কান্নার তীব্রতা আরও বেড়ে যায়। জড়ানো আবছা গলায় সে বলে, আমার কি হবে মা, আমার কি হবে? রঞ্জাকে তুলে নিয়ে সোফায় নিজের পাশে বসিয়ে আশালতা বলেন, কি আবার হবে? কবে কাকে কি লিখেছিলে তার জন্য বাকি জীবনটা নষ্ট হয়ে যায় নাকি? ওই বদমাস ছেলেটার কাছ থেকে চিঠিগুলো আমি নিয়ে রেখেছি, এইগুলোই তো। মুখ নামিয়ে আস্তে আস্তে ঘাড় নাড়ে রঞ্জা। দারোয়ানকে বলে দিয়েছি, এ বাড়িতে ফের ঢুকবার চেষ্টা করলে ছোকরাকে যেন পুলিশের হাতে তুলে দেয়। রঞ্জা বলে, কিন্তু মা, ও যদি জানতে পারে? চিঠিগুলো ছিঁড়ে ফেলতে ফেলতে আশালতা বলেন, রাজার কথা বলছো? রাজার কথা বলছো তো? হ্যাঁ, আমি রাজাকে সব বলবো। কম বয়সে ভুল করেছিলে সেটা যেমন সত্যি, আবার রাজাকে যে ভালোবাসো সেটা তো কম সত্যি নয় মা। আশা করি আমার ছেলে তা বুঝতে পারবে বলে রঞ্জাকে কাছে টেনে নেন আশালতা। অভিভূত কৃতজ্ঞ রঞ্জা এক অসাধারণ মহিলার কোমল বুকে মুখ রেখে নতুন করে কাঁদে। আশালতা গভীর স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন।
শেষ হলো আজকের গল্প, প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প অসাধারণ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তারা অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের কেমন লাগছে। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে। ফ্যানটা চালিয়ে দাও।